প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদের অভিব্যক্তি এই অধ্যায়টি শুরু করছি। অভিব্যক্তি বা বাংলায় আরেকটা বাংলা রয়েছে বিবর্তন, ইংরেজিতে বলা হয় ইভলিউশন। এই ইভলিউশন এই শব্দটি প্রথম ব্যবহার করেন বিশিষ্ট শিক্ষাবিদ হারবার্ট স্পেন্সার, যেখানে তিনি বলেছেন যে সরল প্রাচীন জীব থেকে মন্থর গতিতে, মানে ধীরে ধীরে এবং ধারাবাহিক পরিবর্তনের মধ্যে দিয়ে উন্নত জীব সৃষ্টির যে ক্রমিক পর্যায় তাকেই বলা হয় বিবর্তন বা অভিব্যক্তি। তাহলে অভিব্যক্তির সংজ্ঞা আমরা হারবার্ট স্পেন্সারের যে সংজ্ঞা দিয়েছেন সেই অনুযায়ী আমরা বলবো যে মন্থর কিন্তু গতিশীল প্রক্রিয়ায় প্রাচীন উদ্বংশীয় জীব বা পূর্বপুরুষ থেকে, প্রাচীন সরল উদ্বংশীয় জীব বা পূর্বপুরুষ থেকে জটিল ও উন্নত জীবের সৃষ্টি হয়, সেই ধারাবাহিক মন্থর গতিশীল প্রক্রিয়াকে বলা হয় বিবর্তন বা অভিব্যক্তি। পৃথিবীতে প্রাণ কি করে এসেছে সেই সংক্রান্ত বহু তত্ত্ব রয়েছে, কারণ পৃথিবীর বয়স নির্ধারণ করেছেন বিজ্ঞানীরা যে প্রায় 460 কোটি বছর। কিন্তু পৃথিবীতে কবে প্রাণ এলো এবং কিভাবে এলো তার তো কোনো সাক্ষী নেই, মানে চাক্ষুষ সাক্ষী নেই। তাই বিভিন্ন প্রমাণ, পরীক্ষা নিরীক্ষা এবং বিভিন্ন প্রমাণের ভিত্তিতে নির্ণয় করার চেষ্টা করেছেন বিজ্ঞানীরা যে কবে পৃথিবীতে প্রাণ এলো, কিভাবে প্রাণ এলো। এই সংক্রান্ত নানা তত্ত্ব রয়েছে, সে তত্ত্বগুলো আমরা এখানে আলোচনা করব না। বিভিন্ন পুরানো তত্ত্ব রয়েছে, তার মধ্যে অধিকাংশই বাতিল হয়ে গিয়েছে, কারণ বৈজ্ঞানিক ভিত্তি সেগুলোর মধ্যে নেই। যে তত্ত্বটি গৃহীত হয়েছে সারা পৃথিবীতে, আজও সমস্ত বিজ্ঞানীরা তাকে মেনে নেন, সেটি হলো আলেকজান্ডার ওপারিন এবং জেবিএস হলডেনের একটি তত্ত্ব। যদিও তারা যৌথভাবে এই তত্ত্ব তারা আবিষ্কার করেননি, তাদের পৃথক পৃথক কাজের ভিত্তিতে আবিষ্কার, কিন্তু একই বিষয় হয়, তাদের যৌথ তত্ত্ব বলা হয়। সেটি হলো জীবনের উৎপত্তি সংক্রান্ত কেমোজেনি বা অজৈব বস্তু থেকে, অজৈব উপাদান থেকে জৈব উপাদানের উদ্ভব। এই তত্ত্ব যা দিয়েছেন রাশিয়ার বিজ্ঞানী আলেকজান্ডার ওপারিন এবং ব্রিটিশ ভারতীয় বিজ্ঞানী আলেকজান্ডার জেবিএস হলডেন। জেবিএস হচ্ছে জন বার্ডন স্যান্ডারসন হলডেন। এখানে আমি ব্রিটিশ ভারতীয় বললাম এই কারণে হলডেনকে, কারণ হলডেনের জন্ম ইংল্যান্ডে এবং তিনি পড়াশুনো করেছেন ইংল্যান্ডে, সেখানে গবেষণা করেছেন, অধ্যাপনা করেছেন, সবই ইংল্যান্ডে। তার জন্ম 1892 সালে। তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। তারপর থেকে তিনি সমাজতন্ত্রে বিশ্বাস তার হয় এবং তিনি মনে করেন যে ইংল্যান্ড তার জন্য উপযুক্ত জায়গা নয়। তিনি ভারতবর্ষ সম্বন্ধে অত্যন্ত আগ্রহী হয়ে পড়েন এবং তিনি মনে করেছিলেন যে তার যে স্বপ্ন ছিল, রাজনৈতিক দর্শন ছিল, সেটা ভারতবর্ষের মাটিতে থেকে হয়তো সফল তিনি করতে পারবেন, এই তার বিশ্বাস ছিল। এবং তিনি 1956 সালে চলে আসেন ভারতে এবং এখানে এসে তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতায়, যা আচার্য প্রশান্ত চন্দ্র মহলানবিশ প্রতিষ্ঠিত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, তিনি তার প্রধান হিসেবে বেশ কিছুদিন ছিলেন। পরে বিভিন্ন কারণে তার মতান্তর হয় এবং তিনি পরে উড়িষ্যাতে চলে যান, ভুবনেশ্বরে। ওখানেও স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট যে তৈরি হয়েছিল, গবেষণা কেন্দ্র, তিনি তার দায়িত্ব নিয়ে সেখানে ছিলেন এবং আমৃত্যু সেখানে ছিলেন। 1964 সালে তিনি ভারতবর্ষেই পরলোক গমন করেন এবং এর মধ্যে 1961 সালে তিনি ভারতের নাগরিকত্ব নেন।
ফলে তিনি কিন্তু মনে প্রাণে ভারতীয় হয়ে গিয়েছিলেন। তিনি পোশাক আশাক পরিধান করতেন, তিনি ভারতীয়, এবং তিনি হিন্দু ধর্মের প্রতিও শোনা যায় তিনি অত্যন্ত আকৃষ্ট হয়েছিলেন, বিশেষ করে ভারতীয় হিসেবে তিনি হতে চেয়েছিলেন। তিনি ভারতে মৃত্যুবরণ করেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা তার সম্বন্ধে বলি, যে মৃত্যুর পর চিকিৎসায় গবেষণার জন্য যে দেহদান করার যে প্রচলন ভারতবর্ষে চালু হয়, সারা পৃথিবীতে আগেই চালু হয়েছে নানা দেশে, ভারতবর্ষে যে চালু হয় তার পথিকৃৎ ছিলেন জেবিএস হলডেন। তিনি হলেন দ্বিতীয় ভারতীয় যার দেহ মৃত্যুর পর দান করা হয়, এবং তার দেহ সংরক্ষিত হয় কাকিনাড়ার একটি সরকারি হাসপাতালে, এবং তা আজও সংরক্ষিত আছে গবেষণার জন্য। যাই হোক, তাহলে এই জেবিএস হলডেন এবং আলেকজান্ডার ওপারেনের যে তত্ত্ব, সেই তত্ত্বটি আমরা এখানে আলোচনা করব, যে কেমোজেনি, অর্থাৎ কিভাবে প্রাণের সৃষ্টি হলো। পৃথিবীতে যখন পৃথিবী সৃষ্টি হলো আজ থেকে 460 কোটি বছর আগে, তখন পৃথিবীর যে চেহারা ছিল সে চেহারা কেউ দেখিনি, কিন্তু আমরা অনুমান করতে পারি। কেন না, যেহেতু এই মহাবিশ্বে সূর্য যে সৌরজগতেরই অংশ এগুলো, তাহলে সৌরজগৎ যে অবস্থায়, সূর্য যে অবস্থায় রয়েছে, কিংবা অন্যান্য অনেক গ্রহ যে পৃথিবীর সঙ্গে একই সঙ্গে সৃষ্টি হয়েছিল, তারা যেমন শনি, বৃহস্পতি, অন্যান্য গ্রহ ইউরেনাস, নেপচুন, তারা যে অবস্থাতে রয়েছে, কিংবা সৌরজগতের বাইরে আরও অনেক এইরকম নক্ষত্র গ্রহ রয়েছে যাদের প্রাচীন অবস্থাটা আমরা বুঝতে পারি যে প্রথম অবস্থায় কেমন থাকে, তাহলে পৃথিবীতেও সেই রকমই অবস্থা ছিল, পরিবর্তিত অবস্থায় এখন এসেছে 460 কোটি বছর ধরে। সেই প্রাচীন পৃথিবীতে তখন তো গ্যাস পিণ্ড, তোমরা জানো, সেই গ্যাস পিণ্ডের মধ্যে ছিল কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন ইত্যাদি। এগুলো মুক্ত পরমাণু অবস্থায় ছিল, মুক্ত পরমাণু, কারণ অত উচ্চ তাপমাত্রায় কখনো অণু গঠিত হয় না। তারপর ধীরে ধীরে প্রায় 100 কোটি বছর ধরে পৃথিবী শীতল হলো। তার ফলে তৈরি হলো পৃথিবীতে অজৈব অণু, বিভিন্ন অজৈব অণু তৈরি হতে লাগলো। প্রথমে অণু ছিল না, পরমাণু, তারপর সেগুলো অণু হতে লাগলো। প্রায় 100 কোটি বছর আগে এই অণু হতে লাগলো। সেগুলো হাইড্রোজেন, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, অ্যামোনিয়া, এইসব অণুগুলো তৈরি হতে লাগলো। তারপর তখনও পৃথিবী কিন্তু যথেষ্ট উত্তপ্ত, আগের থেকে শীতল কিন্তু প্রচন্ড উত্তপ্ত রয়েছে। এবং সেই সময় পৃথিবীর যে বায়ুমণ্ডল, আদিম বায়ুমণ্ডল, সেখানে প্রচুর বিদ্যুৎ চমকাতো, তড়িৎক্ষরণ হতো, এবং ইউভি রশ্মি সরাসরি সূর্য থেকে আসতো, অতিবেগুনি রশ্মি। সেই সবের প্রভাবে, তাপ, বিদ্যুৎ, ইউভি রশ্মি, এগুলোর প্রভাবে সেই অজৈব অণু, যা পৃথিবীর যে আদিম বায়ুমণ্ডলে আমরা বলতে পারি নবীন পৃথিবী যে ছিল, সেই নবীন পৃথিবীর যে গ্যাসগুলো, সেগুলো তাপ বিদ্যুৎ, ইউভি রশ্মি, এদের প্রভাবে সরল জৈব যৌগে পরিণত হলো। সেই সরল জৈবগুলো কি কি? যেমন সুগার বা শর্করা, গ্লিসারল, অ্যামাইনো অ্যাসিড, পিউরিন, পিরিমিডিন। এই পিউরিন, পিরিমিডিন এগুলো হচ্ছে ডিএনএ আরএনএর একটি একক। পিউরিন, পিরিমিডিন এইগুলো গঠিত হলো, এগুলো হচ্ছে সরল জৈব যৌগ। এরপর এই যে অজৈব অণু থেকে সরল জৈব যৌগ গঠিত হলো, এই প্রক্রিয়াকে বলা হয় কেমোজেনি। কেমোজেনি বলা হয়। এই সরল জৈব যৌগগুলোর পলিমারাইজেশন করতে লাগলো, অর্থাৎ সরল জৈব যৌগগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে পলিমার গঠন করতে লাগলো। এই প্রক্রিয়াকে বলে পলিমারাইজেশন। তার ফলে জটিল জৈব যৌগ তৈরি হলো। কি কি জটিল জৈব যৌগ? যেমন পলিস্যাকারাইড বা বহু শর্করা, ফ্যাট, প্রোটিন, নিউক্লিওটাইড, এইগুলো তৈরি হতে লাগলো। এগুলো হচ্ছে জটিল জৈব যৌগ। তারপর সেই জটিল জৈব যৌগের বাইরে আবরণ তৈরি হতে লাগলো। এখানে একটি কথা আমি বলে নিই, এই যে সব জটিল জৈব যৌগগুলো তৈরি হলো, কোথায় তৈরি হলো? না, সমুদ্রের জলে। কেন না, ইতিমধ্যে পৃথিবী আরো ঠান্ডায় হয়ে গিয়েছে, জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি হয়েছে, তারপর তার থেকে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি হওয়ার ফলে পৃথিবীর যে জায়গাগুলো নিচু ছিল, কারণ পৃথিবী ঠান্ডা হওয়ার ফলে সংকুচিত হয়ে গিয়েছিল, যে জায়গাগুলো সংকুচিত হয়ে অনেক গভীরভাবে সংকুচিত হয়েছিল, সেখানে ওই বৃষ্টির জল জমা হতে লাগলো। ফলে তৈরি হলো মহাসমুদ্র, মহাসাগর তৈরি হলো। সেই মহাসাগর কিন্তু তার জল খুব উত্তপ্ত জল। সেই উত্তপ্ত সমুদ্রের জলে এই সব জৈব যৌগগুলো মিশ্রিত হতে লাগলো, একসঙ্গে মিশতে লাগলো, মিশে জলের মধ্যে জমা হলো। এই রকম সমুদ্রের উত্তপ্ত জলে বিভিন্ন জৈব যৌগগুলোর যে মিশ্রণ, তাকে হট ডাইলুট স্যুপ বা গরম
আহ, উম, লঘু তরল, গরম লঘু তরল বা হট ডাইলুট স্যুপ শব্দে সব নামে অভিহিত করেন বিজ্ঞানী হলডেন, জেভিএস হলডেন। হট ডাইলুট স্যুপ, তাহলে এই শব্দটি তোমরা জানলে, হট ডাইলুট স্যুপ হলো উত্তপ্ত সমুদ্রের জলে বিভিন্ন জৈব যৌগ মিশ্রিত যে জল, উত্তপ্ত সমুদ্রের জল, তাকে হলডেন বলেছেন হট ডাইলুট স্যুপ বা গরম লঘু তরল। এই সব হট ডাইলুট স্যুপে অবস্থিত বিভিন্ন যে জটিল জৈব যৌগ, তার আবরণ সৃষ্টি হলো, সেগুলোর আয়তনে বাড়তে লাগলো, সেগুলো বিভাজনের ক্ষমতা অর্জন করলো একা একা। এইগুলো অর্জন করার ফলে তৈরি হলো কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার। এই দুটো শব্দ দুজন ভিন্ন ভিন্ন বিজ্ঞানীর ব্যবহৃত। কোয়াসারভেট কথাটি ব্যবহার করেন বিজ্ঞানী আলেকজান্ডার ওপারিন। ওপারিন ব্যবহার করেন কোয়াসারভেট। তার মতে কোয়াসারভেট হলো একটি দ্বিস্তর পর্দা দ্বারা বেষ্টিত, দেখো দ্বিস্তর পর্দা, দুটো স্তর দ্বারা দ্বিস্তর পর্দা দ্বারা গঠিত, প্রোটিন, কার্বোহাইড্রেট ও লিপিড দ্বারা গঠিত একটি জৈব কণা, একটা জৈব কলয়েড জাতীয় পদার্থ, কলয়েড জাতীয় অণু, কলয়েড জাতীয় অণু, প্রোটিন, কার্বোহাইড্রেট ও লিপিড দ্বারা গঠিত দ্বিস্তর পর্দা বেষ্টিত কলয়েড জাতীয় পদার্থ। ওপারিন বলেছেন তার নাম হলো কোয়াসারভেট। এইভাবে জটিল জৈব যৌগ থেকে কোয়াসারভেট তৈরি হলো। আর আরেক মার্কিন বিজ্ঞানী, আমেরিকার বিজ্ঞানী সিডনি ওয়াল্টার ফক্স, সিডনি ওয়াল্টার ফক্স, তিনি বলেন যে এই জটিল জৈব যৌগ থেকে তৈরি হয়েছে মাইক্রোস্ফিয়ার। সেই মাইক্রোস্ফিয়ার কি না, অনেক অতি ক্ষুদ্র ক্ষুদ্র প্রোটিন অণু, যাকে তিনি বলেছেন প্রোটিনয়েডস বা প্রোটিন অণু, সেইগুলো পর্দা দ্বারা, একক পর্দা দ্বারা, একটা সিঙ্গেল পর্দা দ্বারা বেষ্টিত হয়ে যে কলয়েড জাতীয় অণু তৈরি করে সমুদ্রের জলে, তাকে সিডনি ওয়াল্টার ফক্স তিনি বলছেন তার নাম মাইক্রোস্ফিয়ার। তাহলে এইভাবে কোয়াসারভেট, ওপারিনের মতে বা ফক্সের মতে মাইক্রোস্ফিয়ার তৈরি হলো সমুদ্রের জলে। এরপর এই কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার থেকে এর সঙ্গে আরো নিউক্লিওটাইড যুক্ত হয়ে তৈরি হলো আরএনএ। প্রথম তৈরি হয় আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন, আরএনএ ও প্রোটিন তৈরি হয়। এই আরএনএ থেকেই তৈরি হয় আবার ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তারপর সেগুলো সমুদ্রের জলে আরএনএ, প্রোটিন, ডিএনএ এরা যুক্ত হয়ে প্রথম তৈরি হয় আদিম কোষ, যারা বিভাজনে সক্ষম এবং যারা পরভোজী, পরভোজী বা কেমো হেটেরোট্রপিক বা রসায়ন পরভোজী, এইরকম আদিম কোষ গঠিত হয় সমুদ্রের জলে, যাকে বলা হয় প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট। প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট। আর এই প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট থেকেই তৈরি হয় প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ। এইভাবে প্রায় প্রোক্যারিওটিক কোষ তৈরি হয় সমুদ্রের জলে প্রায় আজ থেকে 250 কোটি বছর আগে। এইভাবে সমুদ্রের জলে দীর্ঘ পরিবর্তনের মধ্যে দিয়ে সমুদ্রের জলে তৈরি হয় প্রাণ, সৃষ্টি হয় সমুদ্রের জলে। তারপর সেই প্রোক্যারিওটিক কোষ থেকে ধারাবাহিকভাবে কোটি কোটি বছর ধরে পরিবর্তনের মধ্যে দিয়ে এসেছে উন্নত আর সর্বোন্নত জীব, আমরা মানুষ, এবং সর্বোন্নত উদ্ভিদরাও এসেছে একইভাবে। তো এটাকে আমরা বলি বায়োজেনি, অর্থাৎ অনুন্নত জীব থেকে উন্নত জীবের সৃষ্টির যে পর্যায়, সেটাকে বলা হয় বায়োজেনি। সেটা আমরা পরে আলোচনা করব। আজকে তাহলে আমরা যে বিষয়টা আলোচনা করলাম, যে জীবনের উৎপত্তি কিভাবে হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর থেকে কয়েকটি প্রশ্ন দিচ্ছি, যেগুলো তোমরা অবশ্যই লিখবে। এটা হচ্ছে, লিখে নাও যে অভিব্যক্তি কাকে বলে, হট ডাইলুট স্যুপ কি, কোয়াসারভেট কি, মাইক্রোস্ফিয়ার কি, প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট কি, আদিম পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাস ছিল না। লক্ষ্য করলে দেখলেই বুঝবে, যা এখন আছে অথচ অতীতে ছিল না, খুব প্রয়োজনীয় একটি গ্যাস।
আমি উত্তর বলেও দিচ্ছি, অক্সিজেন। আদিম পৃথিবীতে এটা ছিল না, পরে সৃষ্টি হয়েছে। উদ্ভিদ সৃষ্টি বা ব্যাকটেরিয়া, সমুদ্রের জলে ব্যাকটেরিয়া, শৈবাল, এরা সৃষ্টি হওয়ার পরেই এটা তৈরি হয়েছে। আর কেমোজেনি কি? ইভলিউশন শব্দটি প্রথম কে প্রবর্তন করে? প্রশ্নগুলো আশা করি তোমরা উত্তর লিখতে পারবে, তোমরা বুঝেছো। পরের পর্বে আমরা মিলার আর উরের পরীক্ষা নিয়ে আলোচনা করব।